স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। নির্বাচন বিলম্বিত বা বানচাল হলে ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে, এমন শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভির অভিযোগ, প্রশাসনের ধর্মভিত্তিক একটি দলের অনুগতদের বসানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে এক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। জামাতের আমির বলেন, একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে দেশকে সবার ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াত ইসলামী। বলেন, দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের পরিচয় থাকতে পারে, কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক। জামায়াত আমির বলেন, জাতি সংকটে আছে, আলেমরা সমাজ দেশের দায়িত্ব পেলে এসব সংকট দূর হতে পারে। একটা সুন্দর সমাজ হিসেবে আমরা সমাজকে পাই না, কাজে জাতি তো সংকটে আছে। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। আয়োজনে সারা দেশ থেকে আলেমরা অংশ নেন। তাদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, একে অপরের বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। উলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমরণ অনশনে বসেছেন গ্লোবাল সুমুথ ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক মানবাধিকার কর্মীরা। এদিকে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও 11টি ত্রাণবাহী জাহাজ। সম্প্রতি বিশ্বের 40টির বেশি দেশে ত্রাণবহর আটকে দেয় ইসরায়েল। এসব জাহাজে থাকা 450-র বেশি মানবাধিকার কর্মীকে আটক করেছে দেশটি। এখন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে তারা, তবে তা মানতে নারাজ মানবাধিকার কর্মীরা। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। গাজামুখী যাত্রা করা আলোকচিত্রী শহীদুল আলম সংহতির প্রতীক ও বিবেকের গর্জন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে ত্রাণ নিয়ে ভূমধ্য সাগরে ভাসছে ফ্রিডম ফ্লোটিলা। বিশ্বের বিভিন্ন দেশের মানবতা কর্মী, সাংবাদিকদের সাথে সেই কাফেলায় আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। 24-এর গণঅভ্যুত্থানের সাহসের প্রতীক শহীদ আবু সাইদের ছবি বুকে জড়িয়ে ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন শহীদুল। ভূমধ্য সাগরে বড় বড় ঢেউয়ের সাথে লড়াই করে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে যায় তাদের জাহাজটি। পথে ছিল ইসরায়েলি নৌবাহিনীর বাধাও। টাইমে এসেছি, এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জেলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। অবরুদ্ধ গাজায় শহীদুল আলমের যাত্রাকে সংহতি ও সাহসিকতার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি আরো বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। গাজার 17 বছরের অবরোধ ভাঙতে খাদ্য, ওষুধ ও শিশুদের খেলনা নিয়ে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা নৌবহর যাত্রা শুরু করেছিল। কেননা আয়োজকদের মতে এই অবরোধ শুধু গাজাকে নয়, মানবতাকেও বন্দী করেছে। ঢাকার প্যালেস্টাইন এম্বাসি শহীদুল আলমের এই যাত্রাকে বাংলাদেশের গর্ব বলছে। আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। প্রয়োজন যে
সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। মৃত্যুর আগে তিনি চিকিৎসা গবেষণায় ব্যবহারের জন্য তার মরদেহ মরণোত্তর দান করে যান। একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক মাতৃভাষার জন্য যিনি সারাটা জীবন কলম আর চেতনার শক্তি দিয়ে লড়েছেন, তিনি ভাষা সৈনিক আহমেদ রফিক। ভাষা শহীদদের জন্য নির্মিত যে শহীদ মিনার জীবদ্দশায়, সেখানে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে। আজ সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। আহমেদ রফিকের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, দেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতির জন্য আহমেদ রফিক যে অনন্য অবদান রেখে গেছেন তা জাতির জন্য চিরস্মরণীয়। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে একটা অপূরণীয় ক্ষতি। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্য দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। গত 7 দশক ধরে তিনি একদিকে ভাষা আন্দোলনের অগ্রন্থিত যে সেগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন। উনি যে স্বপ্ন দেখেছিলেন, এখন আমাদের একটাই কাজ হবে সেই স্বপ্ন নিয়ে পথ চলা। তার সেই স্বপ্ন যেন আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি, সেই জন্য আপনারা আমাকে দোয়া করবেন। এর আগে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং গণসাংস্কৃতিক জোট সহ একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ভাষা সংগ্রামে তার অংশগ্রহণ ভিন্ন ধর্মী ছিল। এই সংগ্রামকে তিনি সমাজ রূপান্তরের সংগ্রামের সঙ্গে যুক্ত করে রেখেছেন। শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আহমদ রফিকদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। তারা আমাদের শিকড়ের মূল ভিত্তি। তিনি শুধু দেশে না, দেশের বাইরেও খুব খ্যাতিমান একজন মানুষ। আমরা চাই প্রগতিশীল মানুষের স্মৃতি এবং তার সৃষ্টিকে সুরক্ষা দিতে। ওনাদেরকে আমাদের সাথে নিয়ে, আমাদের বুকের মধ্যে ধারণ করে এগিয়ে চলা। সংগ্রামী জীবনে একাধারে তিনি ছিলেন চিকিৎসক, সাহিত্যিক, গবেষক এবং ভাষা আন্দোলনের এক অক্লান্ত যোদ্ধা। চিকিৎসা পেশার স্থির জগৎ ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের অস্থির অথচ অনিবার্য জগতে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শোকযাত্রার মাধ্যমে আহমদ রফিকের মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য তিনি মরণোত্তর দেহদান করে গেছেন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। বাংলাদেশের মাটিতেই সরাসরি জাপানি প্রশিক্ষণের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শেষে সফল প্রার্থীরাই বিনা খরচে পাড়ি জমাতে পারবেন উদীয়মান সূর্যের এই দেশে। এ লক্ষ্যে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরের 4 মাসে জনশক্তি রপ্তানির এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কতটুকু প্রস্তুতি নিল বাংলাদেশ, সেই খবর জানাবো মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। অর্থনৈতিক সমৃদ্ধির দেশ জাপান, যেখানে দক্ষ কর্মী নিয়োগে রয়েছে কঠোরতা, একই সাথে উচ্চ মানদণ্ড। এবার বাংলাদেশের কর্মীরা পাচ্ছেন বিনামূল্যে সেই বাজারে প্রবেশের সুবর্ণ সুযোগ। সাম্প্রতিক জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হয় 2টি সমঝোতা স্মারক। এর আওতায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে জাপানে বিনা খরচে 1 লাখ কর্মী নেয়ার কথা রয়েছে। সমঝোতা স্বাক্ষরের 4 মাসে স্বল্প আকারে ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি নরসিংদীর মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তবে শর্ত হচ্ছে ভাষা শিক্ষার 0 লেভেল থেকে উন্নতির পরই জাপানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হবে। এমনকি স্পেসিফাইড স্কিল ওয়ার্কার টেস্টে উত্তীর্ণরাই বিনা খরচে যেতে পারবেন জাপানে। জাপানিজ নেটিভ টিচার দিয়ে ক্লাস নেওয়ার জন্য মিনিমাম N4 লেভেল পর্যন্ত আসতে হবে। N4 হওয়ার পরে তারপরে জাপানিজ টিচার আমরা দিতে পারবো, যাদের নেটিভ টিচার দিতে পারবো, যাদের কথা ওরা কিছুটা হলেও বুঝতে পারবে। এখন ওরা সেরকম ভাবে শুরু করে নাই। আমাদের ওই বিএ মেট্রিক টিচার দেয়া ওরা মাঝে মাঝে একটু তদারকি করে আপনার এই ক্লাসটা করাইতেছে। জনশক্তি রপ্তানির এই সুযোগ কাজে লাগাতে চান রাজধানীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোও।
চলছে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি জাপানিজ ভাষা শিক্ষার তোড়জোড়। আগে জাপানি ভাষা শিখতে হবে, এই জন্য আমরা বিকেটিটিসিতে জাপানি ভাষা শিখতেছি। প্রযুক্তি নির্ভর ট্রেনিং সেন্টার করা প্রয়োজন। এসএসডব্লিউতে এখান থেকে যতটা আমাদের স্যারেরা প্রয়োজন আমাদেরকে পড়াচ্ছে বা ট্রেনিং দিচ্ছে। যতটুকু আছে তার মধ্যে সিট সংখ্যাটা বাড়ানো উচিত, শিক্ষক সংখ্যাও বাড়ানো উচিত। বিশ্লেষকদের মতে 5 বছরে 1 লাখ কর্মীকে দক্ষ করে তোলার চ্যালেঞ্জটাই বিশাল। হিসেব অনুযায়ী বছরে অন্তত 20,000 কর্মী পাঠানোর যে সুযোগ রয়েছে তার খুব নগণ্য অংশকেই প্রশিক্ষিত করার সক্ষমতা রয়েছে। তাই ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। আমরা এখনো প্রস্তুত না, কারণ জাপান, কোরিয়া তারা যে কোটা দিয়েছে তারা বাংলাদেশে, সেই কোটাই আমরা ফিল আপ করতে পারতেছি না। তাহলে আমরা আইডেন্টিফাই প্রবলেমটা কোথায়? কারণ আমাদের প্রবলেমটা হচ্ছে এইসব দেশে যাওয়ার মূল সত্যই হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমাদের এডুকেশন পরিষদ অবশ্যই কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ভিন্ন ভাষা শিক্ষার জন্য গুরুত্ব দিতে হবে আমাদেরকে। প্রশিক্ষণ ব্যবস্থাগুলো আছে কিন্তু সেগুলো যুগোপযোগী বা বিদেশের জন্য তৈরি না। জাপানের সাথে আমরা আগেভাগেই একটা আলোচনা করে একটা সমঝোতা স্মারকে এসে গেলাম, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আমার কোনো ব্যবস্থাপনা কিন্তু আসলে নাই। বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজার শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, বরং বিশ্বমানের দক্ষতা অর্জনের নতুন এক জানালা খুলেছে। এখন এইটাই চ্যালেঞ্জ, এই সুযোগকে কাজে লাগিয়ে নির্ধারিত 1 লাখ কর্মীকে ঠিক কতটুকু আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে পারে বাংলাদেশ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 6 দফা দাবিতে 3 ধাপে রাজপথে নামছে খেলাফতে মজলিস। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত গণসংযোগ করবে দলটি। 10 অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে হবে গণমিছিল। 12 অক্টোবর সারা দেশ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তারা। এর আগে জাতীয় নির্বাচন উপলক্ষে দলটির 256 জন সম্ভাব্য প্রার্থী নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ করা যাচ্ছে না। অন্যদিকে জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণার আগেই নির্বাচনের উদ্যোগ ঘোষণা করা হয়েছে। খাগড়াছড়িতে যুগ্ম জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবে 144 ধারা চলছে 8ম দিনের মতো। এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জনজীবন। চলাচল করছে সব ধরনের যানবাহন, খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান জানান, অবরোধ, মিছিল, মিটিং এসবের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্যাঞ্চল খাগড়াছড়ি। রংপুরে পীরগাছার পর অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে 2 উপজেলা মিঠাপুকুর ও কাউনিয়ায়। 3 উপজেলায় উপসর্গ দেখা দিয়েছে 2 শতাধিক মানুষের। শনাক্ত হয়েছে 11 জনের শরীরে। এরই মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে মেডিকেল টিম। অ্যানথ্রাক্স নিয়ে সচেতনতায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। গত আগস্ট মাসে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। 6 সেপ্টেম্বর মারা যান একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগম। এখন এই রোগে ভুগছেন 11 জন, আর উপসর্গ দেখা দিয়েছে 2 শতাধিক মানুষের। গত 2 মাসে পীরগাছার পর মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ অ্যানথ্রাক্স। প্রথম একটু ঘামাচির মতো চুলকাইছিল, লাল হয়েছিল, আঠা বের হয়েছিল, ওখান থেকেই শুরু। দিয়ে সার্জারি করিয়ে একটা ছাগল অসুস্থ হয়ে গেছিল, তো বাসে না ওই জন্য জব করে দিয়েছিলাম, জব করে দিয়ে কাটাকাটি করছি। কাটাকাটি করার পর থেকে আমার এই অবস্থা হয়েছে। পেট ফুলে গেল, তারপর আরো জ্বরে মানে খুব জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো। আমাদের গ্রামে শুধু আমাদেরই না, এরকম আমাদের গ্রামে কমপক্ষে 70-80টা গরু এভাবে মারা গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে অ্যানথ্রাক্স সহজে নিরসন সম্ভব নয়। পশুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দমনের চেষ্টা করা হচ্ছে। অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ এই কর্মকর্তার। খাবারটা যদি শুরুতেই আমাদের কাছে আসতো তাহলে কিন্তু অনেক গরু বেঁচে যেত, তাই না?
এই যে শুরুতে আসার প্রবণতা কম তাদের, তারা স্থানীয় কলেজ চিকিৎসক শরণাপন্ন হয় খুব সহজেই আর মিসগাইড হয় আর কি। আমরা আশা করব এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে সামনে আমরা আরও ব্যাপকভাবে ভ্যাকসিন প্রোগ্রাম করার উদ্যোগ গ্রহণ করেছি। সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রংপুরের 3টি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা আছে, সর্বপ্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে। আমার তরফ থেকে আমার কোনো অসুবিধা নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর সংখ্যা 1000-এরও বেশি, মারা গেছে 2 শতাধিক। ইতিমধ্যে আক্রান্ত গরু থেকে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর বিশেষজ্ঞ দল। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। গত 1 বছরে সেতুর প্রায় 1 কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে 3 বার। 3 মাস ধরে সেখানে বন্ধ রয়েছে সেতুর এই অন্ধকার অংশের নিরাপত্তা। প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সেতু কর্তৃপক্ষের। চোর চক্রকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গোলাম মোস্তফার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের বেকুটিয়া সেতুর দুপাশের সংযোগ সড়ক সহ সেতুর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। গত 1 বছরে 3 বারে সেতুর প্রায় 1 কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। ফলে অন্ধকারে রয়েছে সেতুর প্রায় 1 কিলোমিটার পথ। রাতে চলাচলের ঝুঁকিতে সেতুর ওই অংশ। পথচারীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। রাস্তাটা দেখার সৌন্দর্য ছিল, এখন মনে করেন যে আপনার পরিস্থিতি খুবই মনে করেন ডাইরেক্ট অন্ধকার। মনে করেন যে কোনো সময় একটা গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে। এই মূল্যবান তামার তারগুলা চুরি হওয়ার কারণে আমাদের এই 8ম শ্রেণীর চীনমৈত্রী বেকুটিয়া সেতু এখন আর সেই আগের মতো সৌন্দর্য নাই। বিদ্যুৎ সংযোগটি চালু করা না গেলে সেতুটিতে রাতের বেলা ছিনতাই ও নানা অপকর্মের আশঙ্কা করছেন সেতু ব্যবহারকারীরা। আমাকে রাত্রে চলতে অনেক সমস্যা হয়। অনেকগুলা লাইট আছে, জ্বলে না। এমনকি ওই প্রান্তে যাবেন, দেখবেন সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব না এবং তারগুলো অনেক মূল্যবান হওয়ায় বিদ্যুৎ সংযোগ ব্যয়বহুল বলেও জানিয়েছে সড়ক বিভাগ। প্রপার ইনভেস্টিগেশন হলে যদি অপরাধী যারা আছে তারা যদি আইনের আওতায় আসে, তাহলে অন্য নতুন অপরাধীরাও সতর্ক হবে এবং পাশাপাশি যদি নিয়মিত টহলের ব্যবস্থা থাকে তাহলে হয়তোবা ভবিষ্যৎ চুরির সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব হবে। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। চোর চক্র ধরার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের থানাকে বলা আছে ওখানে টহল জোরদার করার জন্য। এছাড়া আমরা বেকুটিয়া ব্রিজের ওইখানে চেকপোস্ট বসিয়েছি, আমাদের নিয়মিত চেকপোস্ট ওখানে চলছে। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় 898 কোটি টাকা ব্যয়ে নির্মিত 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি 2022 সালের 4 সেপ্টেম্বর চলাচলের জন্য খুলে দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা সহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের প্রভাবে এমন বিরূপ পরিস্থিতি। নিম্নচাপটি দুর্বল হয়ে এখন ভারতের ওড়িশায় অবস্থান করছে। এদিকে দেশের সব সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। মাছ ধরার নৌকা, ট্রলার সাবধানে রেখে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী শুক্রবারের পর সারা দেশে বৃষ্টিপাত কমে আসতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। আর এছাড়া যে অন্যান্য বিভাগগুলো আছে সেখানেও অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। আর বিশেষ করে আমরা যেটা দেখছি যে আজকে এবং আগামীকাল এই 2 দিন মূলত রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেই বৃষ্টি বেশি হতে পারে এবং এছাড়া অন্যান্য বিভাগসমূহে বৃষ্টি তুলনামূলকভাবে কম হতে পারে। পাহাড়ের বুকে সবুজে ঘেরা প্রকৃতির নিবিড় আবেশে শুরু হতে যাচ্ছে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা। রোববার থেকে বান্দরবানে শুরু হবে এই উৎসব। এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। বান্দরবান থেকে HM সম্রাটের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ষাবাস শেষ করে আশ্বিনী পূর্ণিমায় প্রবরণা পূর্ণিমা পালন করে থাকেন।
প্রচলিত কাহিনী অনুযায়ী এদিন গৌতম বুদ্ধ তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। সেই স্মরণে আজও ভক্তরা শত শত রঙিন ফানুস আকাশে উড়িয়ে বুদ্ধকে উৎসর্গ করেন। প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ মঙ্গল রথযাত্রা। এবারের রাজহংসীর আদলে তৈরি বিশাল রথে স্থাপন করা হবে বুদ্ধ মূর্তি। বর্ণিল শোভাযাত্রা শেষে রথটি সাঙ্গু নদীতে বিসর্জন দেয়া হবে। ভক্তরা প্রদীপ হাতে দিশনা গান গেয়ে অংশ নেবেন শোভাযাত্রায়। আমরা প্রবারণা পূর্ণিমা দিনে ভগবান বুদ্ধের কাছে উদ্দেশ্যে ফানুস উড়িয়ে থাকি। এই রথ আমরা 6 তারিখ বিহারের উদ্দেশ্যে রওনা দেব এবং 7 তারিখ পাড়া প্রদক্ষিণ করে সাঙ্গু নদীতে বিসর্জন দিব। 7 তারিখ নদীতে রথের সাথে আমরা এগুলো রং বেরঙের প্রদীপগুলো আমরা ওখানে বিসর্জন দিব। 5 অক্টোবর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজা মাঠে গুরুভ্রান্তদের নিয়ে ধর্মদেশনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। আমাদের এই যে উপযুক্ত অর্হত বুদ্ধকে যে পূজা করে সেই বিষয়ে দেশনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান উদ্বোধন হবে। তারপরে আমাদের চুলামণি জাতির উদ্দেশ্যে ফানুস পুরানো আছে, কর্মসূচিতে আমাদের পিঠা তৈরি আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং মারমা ভাষায় নাটক আছে। এদিকে নির্বিঘ্নে উৎসব পালনের জন্য বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের পুলিশ দল থাকবে। এর পাশাপাশি আমাদের মোবাইল, পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা টিম থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখানে বান্দরবান জেলাতে জোরদার করবে। আলোকিত প্রদীপ, রঙিন ফানুস আর প্রার্থনায় মুখরিত হবে পাহাড়ি জনপদ বান্দরবান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রবারণা পূর্ণিমা শুধু উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য আর আনন্দের মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 22 বছরে পা রাখল রাজধানী ঢাকার কেনাকাটার প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি শপিং মল। একই ছাদের নিচে সব পণ্যের সমাহার, অত্যাধুনিক প্রযুক্তির মিশেল থাকায় 21 বছরের যাত্রায় শপিং মলটি জয় করেছে কোটি কোটি মানুষের মন। রাজধানীর পান্থপথে উপলক্ষে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে দিনব্যাপী নানা আয়োজনে দিনটি উদযাপন করছে বিসিডিএল কর্তৃপক্ষ। সকালে দোয়া মোনাজাত করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ এহসান রেজা। এ সময় তিনি জানান, অভিজ্ঞতা, গুণগত মান একই সাথে সর্বসাধারণের প্রত্যাশা ধরে রাখতে বসুন্ধরা সিটি শপিং মল বদ্ধপরিকর। 2004 সালের 4 অক্টোবর রাজধানীর পান্থপথে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম শপিং মলটি। His dream to build the largest shopping mall of that time in Bangladesh. He introduced the concept of mall in Bangladesh. He is none other than Mr. Ahmed Akbar Soban, the Honorable Chairman of Bosundhara Group. এই দীর্ঘ স্বপ্নযাত্রার 21 বছর আজকে পূরণ হলো। And it is an honor for us to have you all with us for this celebration. মাইলিশ সংরক্ষণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী 25 অক্টোবর পর্যন্ত পদ্মাসহ সব নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় করা যাবে না। সংশ্লিষ্টরা জানান, অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ পুলিশ ও কোস্ট গার্ডও। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে জেলেদের পুনর্বাসন সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে হামাস। তবে এই প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। আর হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই ইসরায়েলি সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। অবশেষে গাজায় যুদ্ধ বন্ধে আশার আলো। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানায়, মধ্যস্থতাকারীর মাধ্যমে ট্রাম্পের সাথে আলোচনায় প্রস্তুত তারা। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতে বলেন, গাজার উপর ইসরায়েলি দখলমুক্ত কার্যক্রম শেষ না হলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো সমঝোতায় যাবে না তারা। The third condition, there is
হামাস ইসরায়েলি সংকটের মূল ব্যবধানগুলো দখল, নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণ এখনো অমীমাংসিত। এখনই নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হওয়া উচিত নয়। আমাদের মূল লক্ষ্য গাজার মানুষ ও তাদের অধিকার। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলও পরিকল্পনাটি প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। গাজা সিটি জয়ের লক্ষ্যে পরিচালিত অভিযানও স্থগিত করা হয়েছে। শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পরিকল্পনা হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানি সরকার প্রধানেরা। এছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চন্দ্রা, নিউজ 24। নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-20-তে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসার মাস্টার মুস্তাফিজুর রহমান। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে এই কীর্তি গড়েন কাটার মাস্টার। ক্যারিয়ারের শুরুতে কাটার বলের জাদুতে ব্যাটারদের ভোগানো মোস্তাফিজুর রহমানকে বিশ্ব ক্রিকেট চিনেছে কাটার মাস্টার হিসেবে। তবে সময়ের সাথে সাথে তিনি বনে গেছেন ভিন্ন এক উপাধির মালিক। এবার আন্তর্জাতিক টি-20-র ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলার বনে গেছেন এই টাইগার পেসার। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নামার আগেই রেকর্ড গড়ার দোরগোড়ায় ছিলেন মুস্তাফিজ। তার ডট বল সংখ্যা ছিল 1135। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদির ডট বল সংখ্যা ছিল 1138। তাই তাকে ছাড়িয়ে যেতে প্রয়োজন ছিল মাত্র 4টি ডট। ইনিংসের 16তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বলে সাউদিকে ছুঁয়ে ফেলেন মুস্তাফিজ। এরপর 18তম ওভারের দ্বিতীয় বলে ডট দিয়ে ইতিহাসের শীর্ষে উঠে যান তিনি। পুরো ম্যাচে মুস্তাফিজ 4 ওভারে 7টি ডট দেন। এখন পর্যন্ত 120 ইনিংসে 2616 বল করে মুস্তাফিজের ডট সংখ্যা দাঁড়িয়েছে 1142। অন্যদিকে 123 ইনিংসে 2753 বল করে সাউদির ডট বল রয়েছে 1138টি। একসময়ের কাটার মাস্টারকে এখন আন্তর্জাতিক টি-20-তে আনুষ্ঠানিকভাবে ডট মাস্টার বলাই যায়। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। বসুন্ধরা স্পোর্টস সিটি ও আইইউবি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে তুরাগ উর্মি ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর। আগামী 5 থেকে 16 অক্টোবর গোল্ড জিম সহ পৃষ্ঠপোষকতায় পর্দায় উঠবে জাতীয় এই টুর্নামেন্ট। এই আয়োজন ঘিরে এরই মধ্যে বসুন্ধরা স্পোর্টস সিটির সঙ্গে আয়োজন সেরেছে আয়োজকরা, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম, ন্যাশনাল স্কোয়াশ খেলোয়াড় মিরজান মনিকা ও বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় আয়োজকরা বসুন্ধরা স্পোর্টস সিটির এমন সুযোগ সুবিধা দেখে উচ্ছ্বাস প্রকাশ করে। আমাদেরকে এত সুন্দর একটা 3 কোর্টের স্কোয়াশ গ্লাস কোর্ট দিচ্ছে, তো সেটা নিয়ে আজকে ডিসকাস হলো। আর আমাদের নেক্সট টার্গেটটা আছে, আমাদের যেটা ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে তুরাগ অ্যাক্টিভ উর্মি গ্রুপের স্পন্সরে, সেই টুর্নামেন্টটা আমরা হোপফুলি এখানে করব, ফাইনালটা ইনশাআল্লাহ। আর এই কোর্টটার ওপেনিংটাও আমাদেরকে দিয়ে করা হবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে আমরা আসলেই ধন্যবাদ দিতে চাচ্ছি যে তারা এত সুন্দর একটা স্কোয়াশ ফ্যাসিলিটি তৈরি করেছে, যেখানে 3টা সিঙ্গেল কোর্ট আছে। আমরা বসুন্ধরার কাছে একটা আবেদন করেছিলাম যে আমরা এটাকে ব্যবহার করতে চাই। তো বসুন্ধরা গ্রুপের যারা কর্মকর্তা তারা এটাকে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আমরা এখানে আমাদের পরবর্তী টুর্নামেন্ট এবং এই সুযোগটা কন্টিনিউ থাকলে আরও অন্য টুর্নামেন্টগুলো করব। ওনারা যেটা চাচ্ছেন যে এই মুহূর্তে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছিল, আয়োজন করার কথা ছিল বাইরে, ওইটাই ওনারা আমাদের সাথে কথা বলে চেয়ারম্যান স্যারের কাছে অনুমতি নিয়েছি। ওনাদের সাথে আমরা এটা এমইউ করব এবং এই কম্পিটিশনটা করার জন্যই তড়িঘড়ি করে আজকে মিটিংটা হলো। বিগত 4-5 বছর ধরেই স্কোয়াশ ফেডারেশনের সাথে এই চ্যাম্পিয়নশিপের সাথে যুক্ত আছি। সো প্রতিবারের মতো আবারও স্পন্সর করা, সো দ্যাট এই খেলাটা আসলে এখনো অনেকেই জানে না বা চিনে না, বাট এটার অনেক পসিবিলিটিস আছে। সো সেটা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা।
আর এই ছিল এখনকার মতো নিউজ 24 সংবাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।